দর্শক, সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন হিলাল ফয়েজি। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি জানতে চাই যে অভিযোগ, অনুযোগ, উপযোগ অনেক কিছু আছে যে বাঙালি, বিশেষ করে আমরা যারা নগরকেন্দ্রিক মানুষ আছি, তাদের রস গ্রহণ করার ক্ষমতা কমে যাচ্ছে। তারা ঠিক আগে যেরকম তার একটা উপযোগিতা ছিল রসের ক্ষেত্রে, সেটা এখন আর সে ধারণ করতে পারে না, নিতে চায় না। ঢাকা শহরে টিকে থাকার যুদ্ধে একেবারে প্রাণান্ত অবস্থা সকলের। একটা বাসা ভাড়া করে, খাওয়া জোগাড় করে, সন্তানদের লেখাপড়া করে এই টাকাটা উপার্জনের জন্য একটা র্যাট রেসের মধ্যে চলছে। আবার বিত্ত বাসনায় র্যাট রেস চলছে। ও সেই জায়গাতে এর ফাঁকে রস ঢোকার একটু অবকাশ কমে যায় তো স্বাভাবিক। মানে ইঁদুর মানুষ, হ্যাঁ, ইঁদুর মানুষ, ইঁদুর দৌড়ে ইঁদুর দৌড়ে দৌড়ে এই ইঁদুর দৌড়টা তো যে মানুষ ছুটে যাচ্ছে, সে তার একটা লক্ষ্য, সব মানে এই লক্ষ্যটা ঠিক করা, মানুষ তো বারবার তার মানে গন্তব্যটা হারিয়ে ফেলে, যে কে কোথায় কোথায় যেতে চায়, সিঁড়ি ডিঙ্গানো। এখন সিঁড়ি ডিঙ্গাতে চায় না, লিফট উঠতে চায় মানুষ। মানুষ দৌড়াতে চায়। আচ্ছা, সিঁড়ি পেলে সিঁড়ি, লিফট পেলে লিফট, আবার সিঁড়ি। আচ্ছা, ঠিক করবে। কম্পিটিশনটা যেখানেই একটু পুঁজি, কাঁচা পুঁজি প্রবেশের সুযোগ পায়, সেই বানের জলের মতো, সেখানেই এরকম দৌড়, বানের জলের গতিতে দৌড় চলে। আপনি খুব খেয়াল করবেন, কলকাতাকে স্থবির মনে হতো, এখন গেলে দেখবেন কলকাতাও আমাদের মতো র্যাট রেসের ব্যাপারটা আমাদের একটু 10 বছর আগে যে সেই অবস্থাটা কলকাতায় শুরু হয়ে গেছে। গতি, দৌড় দৌড়। কিন্তু এই যে দৌড়াতে দৌড়াতে তো একসময় হাঁপিয়ে উঠতে হয়। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে ওঠাও একটা আছে। আবার যদি আমি বিশ্ব ইতিহাসটা দেখি, পুঁজিবাদের বিকাশটা দেখি, পুঁজিবাদ তো একটু স্থির হয়। মার্কিন যুক্তরাষ্ট্র তো দৌড়ও আছে, স্থিরতাও আছে। মানুষ ইচ্ছা করলে সে আবার খানিক পতনও আছে। হ্যাঁ, খানিক পতনও আছে, আবার সেটার সঙ্গে অ্যাডজাস্টমেন্টও আছে, সবই আছে। কানাডা যদি বলি বা ইউরোপকে যদি বলা হয়, আবার সেখানে বরং এখন বিপদ আসতেছে, স্ট্যাগনেশন এবং পড়ে যাওয়ার আশঙ্কা। কিন্তু যে আমাদের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময় পুঁজিটা খুব দরকার ছিল, হ্যাঁ, সেই পুঁজি আপনাকে মনে হয় যে সামষ্টিকভাবে আমাদের পুঁজি সংগ্রহ হয়েছে, বা পুঁজির ঘাটতি এখনো রয়ে গেছে সামষ্টিকভাবে যদি চিন্তা করি? আমি যদি বলি 16 কোটি লোক এখন যে আছে, আগামীতে 20 কোটি 25 কোটি হবে, সকলের ন্যূনতম অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান যেটা বলে আমরা আর কি, 5টি মৌলিক চাহিদা মেটাবার জন্য প্রয়োজনীয় পুঁজি এখনো সঞ্চিত হয়নি। আবার যেটুকুই হয়েছে সেটার বৈষম্যটা বেশ বিব্রতকর ভাবেই অন্যায্য। ফারাকটা অনেক। কিন্তু গরিব আগের তুলনায় কম গরিব। আচ্ছা আচ্ছা, এই অর্জনটা হয়েছে। কিন্তু গরিব এবং ধনীর মধ্যে বৈষম্যটা উৎকটভাবে বেশি হয়ে যাচ্ছে। মানে যেই গতিতে ধনী শ্রেণী যে উচ্চতা যাচ্ছে, অত উচ্চতা উঠতে পারছে না গরিবদের সংখ্যাও বেশি। সে কিন্তু এখন কম গরিব। এই অর্জনটুকু আবার স্বীকার করতে হবে। কিন্তু এই যে পুঁজি তো আবার বলা হচ্ছে যে পুঁজি পাচারও হচ্ছে। মানে পুঁজি তো আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে থাকছে না, তাহলে সেই পুঁজি সংগ্রহ করে আমার পুঁজি পাচারও হয়, আবার আসেও। হ্যাঁ, আর এখনকার পৃথিবীতে পুঁজি যেখানে থাকুক, পুঁজি ঘোরাফেরা করছি নানাভাবে, কালো, ছাই রং, অনেক রং আছে, নানা রঙের সে ঘোরাফেরা করছে। এবং আমাদের এখানে অনেক পুঁজি বিনিয়োগ হবে এই প্রত্যাশা অপেক্ষা করছে। কারণটা হচ্ছে, বলা হয় না ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের তরুণ 65%, মোদী সাহেব বলে গেলেন, ওনাদের একই অবস্থা। ইউরোপে এত তরুণ নাই এখন। এই তরুণদের ব্যবহার করতে সস্তা শ্রমটা ব্যবহার করবে। আবার কিছুকাল পরে এই তরুণী কিন্তু সস্তা শ্রমে থাকবে না, সে আরেকটু দামি শ্রমে যাবে। পৃথিবীর যা নিয়ম, এর বাইরে তো আর কিছু না। এবং সেই জায়গা থেকে এই যে আমাদের যারা পুঁজি সংগ্রহ করছেন, করে দেশে রাখছেন না, আমরা বিভিন্ন সময় শুনি, জানি, দেখি, এটা বলাও হয়, মানে পুঁজিটা সংগ্রহ করা হলো এই দেশ থেকে, পুঁজিটা চলে যাচ্ছে বাইরে, তাহলে এই 56,000 বর্গ মাইলের কি কাজে আসলো? 2014-তে যে 5ই জানুয়ারি নির্বাচনটা হলো, তার আগে আমাদের বড় বড় হাউসগুলোর প্রচুর টাকা তারা বাইরে সরিয়ে নিয়ে গেছে। কি হবে জানে না, অনিশ্চিত। তারা যেদিকেই থাক না কেন, পুঁজিটা সকলে মিলেই সরিয়ে রেখেছিল।
আবার সেই পুঁজি প্রবেশ করছে, সেটাও জানি। আমার আগামীতে বোঝা যাচ্ছে যে বিভিন্ন দেশ এবং আমাদের বাংলাদেশের পুঁজিওয়ালারাও মানে মানে অতি গরিব পুঁজি গরিব হবে না। এবং একদম সমাজের উঁচু তলায় উচ্চবিত্ত, মাঝখানে মধ্যবিত্ত। আমরা বলে থাকি যে মধ্যবিত্ত হচ্ছে একদম নদী ভাঙনের মতো অবস্থা, সেখানে ভাঙছে, ভেঙে নিচে পড়ছে, আবার কেউ উপরে চলে যাচ্ছে প্রতিনিয়ত। প্রতিনিয়ত। আমাদের মধ্যবিত্ত কেমন আছে? আমাদের মধ্যবিত্তই মৌলিকভাবে র্যাট রেসে আছে। আচ্ছা, দৌড়াচ্ছে তারাই যে নিচে নামবো না উপরে যাব। উপরে যাব, দুপুরে যেতে পারছে না, জানটা দিয়ে চেষ্টা করছে। এই চেষ্টাটার, এই কষ্টটাকে অনেকেই, মানে আমাদের চমৎকার উপন্যাসিক থাকলে এই কষ্টগুলো নিয়ে যথেষ্ট উপন্যাস তৈরি হতে পারত। যে তার যে প্রান্তকর চেষ্টা, দেয়াল বেয়ে সে উপরে ওঠা। বরং ব্যঙ্গ বিদ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে সবসময়। তার এই ওঠার যে একটা মানবিক একটা দিক যে তার তো একটা ভয়ও থাকে যে কোন ফাঁকের আবার পড়েও যায়, উঠতে না গিয়ে স্লিপ, মানে পিছলে পড়ে যাওয়ার একটা। অনেকেই পড়ছে মর্মান্তিক ভাবে পড়ছে। এই যে মর্মান্তিক ভাবে পড়ে যাওয়া সংখ্যা, মানে উঠতে পারার সংখ্যা বেশি না পড়ে যাওয়ার সংখ্যাটা বেশি? এই খুব সিম্পল হিসাব যে পড়ে যাওয়ার সংখ্যা বেশি। পড়ে যাওয়ার সংখ্যা বেশি। তা পড়ে যাওয়ার সংখ্যা যদি বেশি, তাহলে শেষ পর্যন্ত এই যে পুঁজি তৈরি করার যে চেষ্টা, ইঁদুর দৌড়, রাষ্ট্রীয় কাঠামোর একটা চেষ্টা, সাধারণ মানুষের একটা চেষ্টা, সবকিছু মিলে ভাগ ফল বা ভাগ শেষটা কি দাঁড়াচ্ছে সমাজে, শুনবো আমি বিরতি থেকে এসে। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন হিলাল ফয়েজি। ফিরে এলাম সময় সংলাপে। বলছিলাম ইঁদুর নিয়ে আমরা আছি, যে ইঁদুর দেয়াল বেয়ে উঠছে, মানে একটা অঙ্কের মতো, সেই তৈলাক্ত বাঁশের মতো যে উঠছে পড়ে যাচ্ছে, সেই জায়গাতে আসলে ভাগ শেষটা কি দাঁড়াচ্ছে সমাজের, রাষ্ট্রের? শেষ বিচারটা হবে পুঁজি কতটুকু বাড়ছে, পুঁজি কতটুকু সংহত হচ্ছে, পুঁজি কিভাবে ব্যবহার হচ্ছে, আরো পুঁজি তৈরির আচ্ছা প্রক্রিয়ায় যেতে পারছে, এবং অনিয়ম এবং দুর্বৃত্তপনা ক্রমশ কমে আসতে পারছে কিনা। এই পুঁজি হওয়ার পর একটা জাতি, একটা জাতির নির্বাণ লাভ হয় কিনা, জাতি কোথায় যাবে? পুঁজি তৈরি হলো, তারপর তার অবস্থাটা কি দাঁড়ায়? আচ্ছা, আমি একটি কথা বলি, স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো, তাদের পুঁজি তৈরি করেছে কে? তাদের পুঁজির ভিত্তি তৈরি করেছে, সারা পৃথিবীতে তারা জলদস্যু পাঠাতো। এখনো তারা ওল্ড ভাইকিংস ডে প্রত্যেক বছর পালন করে, জলদস্যু দিবস। তাদের অ্যানসেস্টরদের কথা স্মরণ করে, যারা পুঁজি এনে দিয়েছিল, জমা করেছিল, স্মরণ করে। এবং তারপর ওই স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো কিন্তু আমাদের দেশেও মানবাধিকার, স্বচ্ছতা ইত্যাদি রক্ষার্থে বেশ টাকা পয়সা পাঠায়। তো সুতরাং বুঝে দেখেন, আমরাও বাংলাদেশ থেকে আশা করি এক পর্যায়ে আমরা অন্য দেশে মানবাধিকার রক্ষার জন্য পাঠাতে পারবো। আমাদের সেই দিন আসবে, হতে পারে। আমাদের জন্য, মানে আমাদের এখানে যে শোষণ চলছে, বা আমরা অন্য জায়গায় যেভাবে শোষিত হচ্ছি, আমাদের শ্রমিকরা তো বাইরে থাকেন, এই জায়গা থেকে এমনকি আমরাও পুঁজি পাঠাচ্ছি বিভিন্ন জায়গায়, ভিয়েতনাম, লাওস, বহু জায়গাতে বাংলাদেশের পুঁজি কিন্তু খাচ্ছে। আমরাও শোষণ মানে প্রক্রিয়া, যেখানে পুঁজি খাটাবো একটা শোষণ অনিবার্যভাবে থাকবে, কিন্তু শোষণের পরিমাণটা বেশি হলেই বেশি আপত্তি উঠে, আর কি উঠা উচিত। পুঁজির সঙ্গে বুদ্ধিবৃত্তিক সমাজের একটা যোগাযোগ আছে, সেই জায়গা থেকে আমাদের ওই জায়গায় পুঁজিটা আমাদের কমে যাচ্ছে কিনা? আমি বুদ্ধিবৃত্তিক পুঁজির ক্ষেত্রে আমার দেখা মতে আমি কিন্তু আমাদের উদ্যোক্তাদের খুব প্রশংসা করি। আচ্ছা, এই কঠিন পরিস্থিতির মধ্যে ৭১-এ স্বাধীনতা হলো, সারা পৃথিবী, মানে পুঁজিওয়ালা পৃথিবী আমাদের বিরুদ্ধে, তারা আমাদের সবকিছু বন্ধ করে রাখলো। তারপরেও যখনই সুযোগ আসলো, আমাদের এখানে কিন্তু উদ্যোক্তা শ্রেণী দাঁড়াতে বেশি সময় নেয়নি, এবং তারা বলা যায় যে ৭০-এর দশকের শেষ দিক থেকে ৮০-এর দশক, ৯০-এর দশক আর একবিংশ শতাব্দীতে আছেই, তারা কিন্তু ক্রমশ বেশ যোগ্য এবং দক্ষ হয়ে উঠছে। এবং আমাদের পোশাক শিল্পের ওই দুর্বৃত্তপনা বা শোষণ বা অমানবিকতার সাইডটা একটু এক পাশে রাখলে, যেই উদ্যোগে এটা এসে, সেদিন মোদিও বলে গেল, ২ নম্বরে এসে দাঁড়িয়েছে। এই জন্য আমাদের উদ্যোক্তাদের ওই গুণটাকে আমরা যদি আড়াল করি, এটা ঠিক, বাস্তবে ঠিক হবে না আর কি। তাই বলে আমি বলছি না যে পোশাক শ্রমিকদের অবস্থা ভালো করতে হবে না, অবশ্যই করতে হবে, পোশাক শ্রমিকদের মানবিক জীবন দিতে হবে, সেই জিনিসটা আছে। ব্যক্তি উদ্যোগের, মানে ব্যক্তিগতভাবে, মানে রাষ্ট্রের উদ্যোগের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ আমাদের এখানে অনেক এগিয়েছে। আপনি খুব খেয়াল করে দেখেন, আমাদের পাশে গিয়ে ত্রিপুরা
আসাম, মেঘালয়, যে 7 বন রাজ্য, বিহার, হ্যাঁ। বিহার বলছি, পশ্চিম বাংলা এবং উড়িষ্যা, এই যদি ধরেন সকলের চেয়ে আমাদের উদ্যোক্তারা এগিয়ে আছে এগিয়ে আছে। যোগ্যতায়, দক্ষতায়। বুদ্ধিবৃত্তিক দিক যদি বলেন, উদ্যোক্তা বুদ্ধিবৃত্তিতে তারা পৃথিবীর সব জায়গা থেকে সুযোগগুলো ভালোভাবে নিয়ে আসছে এবং ভালোভাবে গ্রহণ করছে। একটা জিনিস দেখবেন, কিছুকাল আগে আমাদের এখানে ভালো বিস্কুট পাওয়া যেত না, সেটা আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এসব জায়গা থেকে নিয়ে আনতাম। আসতাম। এখন জাস্ট বিস্কুটগুলো কিভাবে বদলে গেল। আমাদের ওষুধ শিল্প গর্ব করার মতো কোয়ালিটি অর্জন করেছে এবং পৃথিবীতে স্থান করে নিচ্ছে। সুতরাং এই বুদ্ধিবৃত্তিক উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক দক্ষতাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আর শোষণ আর লুণ্ঠনের একটা ঘেরের মধ্যে রেখে দিয়ে তাদেরকে তুচ্ছ জ্ঞান করা এভাবে, সেটাও মানে ঠিক নয় আর কি, যা করছে আর কি। সেটা তো উদ্যোক্তাদের কথা বলা হলো, কিন্তু একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের অনেক সংকট থাকে, রাষ্ট্র অনেক সংকটের মধ্যে, ঘূর্ণির মধ্যে পড়ে যায়। সেখান থেকে রাষ্ট্রকে আবার একটি দিশা দেওয়া, সেই জায়গায় যে বুদ্ধিভিত্তিক শ্রেণী, থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, সেই জায়গাটা আমাদের কি অবস্থায় আছে মেধার জায়গা থেকে? মেধার জায়গা থেকে আমাদের সুশীল সমাজ বলা হয় আমাদের। আমি সুশীল সমাজের ওই জায়গা বললেও, আমি যদি আইটির ক্ষেত্রের দিকে বলি, দেখি তরুণ মেধা প্রচুর দাঁড়াচ্ছে। আচ্ছা, খুব খুব প্রশংসনীয় ভাবে আইটি, এবং যেখানে যারা ব্যক্তিগতভাবে বিভিন্ন কার্যক্রম পৃথিবী থেকে আনছে এবং সেখানে দিয়ে তারা করছে ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনারশিপ, সেগুলো বেশ ভালো। এবং আমাদের সব জায়গাতে আমাদের বলা যায় যে মেধা প্রত্যেক বছর এসএসসিতে যেই মেধাটা বেরোচ্ছে, মেধার মানটা মন্দ নয়, আমরা যাই বলি না এখন অনেক সংখ্যায়। আর এই মেধাটাই আসছে। আপনি যদি এখন পুরনো স্টাইলে বলেন, যেটা এই প্রযুক্তি পূর্ব বা এই পুঁজির আগের পূর্বে যে বুদ্ধিজীবী সমাজটা ছিল, সেই বুদ্ধিজীবী সমাজটা কিন্তু আসলে বহুমাত্রিকতা পায়নি না। হ্যাঁ, এই পুরো জিনিসটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেনি। হ্যাঁ, আর সেটা একভাবে আছে, সেটার সঙ্গে এই উদ্যোক্তা উন্নয়ন, এই জায়গাটার কোনো সম্পর্ক তৈরি হয়নি। যার ফলে আমি অচল শব্দ বলে এটা বেয়াদবি হয়ে যাবে, সময়ের সঙ্গে ঠিক মিলাতে পারছি না, হালনাগাদ হয়নি বলা যায়, হালনাগাদ হয়নি। কিন্তু আপনার কাছে মনে হয় যে এই যে বুদ্ধিবৃত্তির কথা, যে রাষ্ট্র পৃষ্ঠপোষক হিসাবে তৈরি হয়েছে এদেরকে প্রণোদিত করার? আমার কাছে আমার রাষ্ট্রযন্ত্রটাকে মনে হয় জি, ওই আগেরও কিছু ঘটনা আছে, নতুন কিছু ঢুকছে, তো এটাও একটা অন্তর্বর্তীকালীন ফেজের মধ্যে দিয়ে রাষ্ট্রযন্ত্রটা যাচ্ছে। তার দক্ষতা, তার যোগ্যতা সবকিছুই, এটাকে ডিজিটালও বলতে পারবেন না, অ্যানালগও বলতে পারবেন না ঠিক। আমি বলি অ্যানাটাল। আচ্ছা, অ্যানালগের অ্যানা আর ডিজিটালের টাল, এর মধ্যে আমাদের তার মধ্যে একটা টালমাটাল অবস্থায় আছে। আছে। সেইখান থেকে যদি নিজেরা যেভাবে টিকে যায় আর কি। হ্যাঁ, তরুণেরা পারবে, অসম্ভব গতিসম্পন্ন তরুণ। এখানে আমরা তথ্য প্রযুক্তির বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা কৃষকের কাছে যেতে চাই, যে কৃষক তো কারো দিকে না তাকিয়ে কাজ করেই যাচ্ছে, তার ভূমিকাটাই আমি একটু শুনবো, একটু বিরতি থেকে। আবার বিরতি, দর্শক সংলাপে বিরতিতে যাচ্ছি, আবারও ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন হিলাল ফয়েজি। ফিরে এলাম সময় সংলাপে। বলছিলাম কৃষকের কথাই, যে আমরা খাদ্য আমদানি করতাম, এখন খাদ্য আমরা রপ্তানিও করছি। সবকিছু কৃষকের যে অর্জন, সেটা নিজে একটু বলেন, তার যে সৃজনশীলতা। আমি আমাদের এই উদ্যোক্তাদের মধ্যে এতক্ষণ যে কৃষকদের নাম বলিনি, এটা আমার অন্যায় হয়ে গেছে বলবো। প্রতিটি মাঠকে আমি মনে করি একটা কারখানা, এবং সেই কারখানাতে কৃষক একদিকে উদ্যোক্তা, আরেকদিকে নিজেই শ্রমিক বলা যায়। সে যেভাবে মিলে মিশে গিয়ে জিনিসটাকে, কৃষিকে বর্ধনশীল করার জন্য, কৃষিকে কার্যকর করার জন্য, উৎপাদনমুখী করার জন্য যে এবং নিত্য নব উদ্ভাবনের মাধ্যমে যেরকম ভূমিকা রেখে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা অতুলনীয়। আমাদের এই এলাকাটা তো পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এবং এই জায়গায় এই সাধারণ মানুষ, নেংটি পড়া মানুষটাই কিন্তু কৃষি সভ্যতাটা গড়ে তুলেছে। সেই কৃষি সভ্যতার ভিত্তিতেই এই বাংলা অঞ্চল অনেকগুলো দুর্ভিক্ষ পেরিয়ে, মহামারী পেরিয়ে তারা এসে টিকে আছে। টিকে থাকার পরে তারা যেভাবে, অন্তত আমি আমার জীবনকালে যা দেখছি, ক্রমশ কৃষি আয়তন কমে আসছে, কর্ষণের জমি কমে আসছে, অথচ
বাড়ছে উৎপাদন, এবং সেটার জন্য একরকম যুদ্ধে তারা নিয়োজিত। এবার যে এই পেট্রোল বোমা পর্ব গেল 92 দিন, কি কঠিন অবস্থা। উৎপাদিত ফসল তারা পাঠাতে পারছে না, দাম পড়ে যাচ্ছে, ফেলে দিচ্ছে। তার মধ্যে আবার এখন খবর নিচ্ছি যে তারা এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আবার পরবর্তী উৎপাদনে চলে গেছে, দমে যাচ্ছেন না, হাই আফসোস করে বসে থাকছে না। কাজেই এই ইনডমিটেবল অদম্য কৃষকদের আমি এই আপনাদের সময় সংলাপের মাধ্যমে আমি অভিবাদন জানাতে চাই। কিন্তু অভিবাদন জানাচ্ছি আমরা, কিন্তু কিন্তু সে যে উৎপাদন করছে তার সেই অনুযায়ী তো সাথে দাম পাচ্ছে না, এই অভিযোগটা তো আছে। তাকে আমি ঠিক তার উৎপাদন করার যে খরচও উঠছে না, সেই ব্যবস্থাটা আমরা করে দিতে পারছি না। এটা 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 হচ্ছে যে এখানে উৎপাদনকারী এবং বাজার মাঝখানে মধ্যস্বত্ব, এই মধ্যস্বত্বের জায়গাটা আধুনিক হয় না এবং সেখানে একটু নির্মমতা বেশি। তো এইখানটায় আমাদের রাষ্ট্রকে একটু যোগ্য হয়ে উঠতে হবে। রাষ্ট্র যদি যোগ্য না হয়, কৃষক আন্দোলন নতুন করে ডেভেলপ করবে, এবং সেই কৃষক আন্দোলন এসে রাষ্ট্রকে বাধ্য করবে কৃষকের পক্ষে ভূমিকা নিতে, বা তার দামগুলো যাতে যথাযথভাবে পায়, মানে কৃষক অনুকূল একটা পরিবেশ তৈরি করতে রাষ্ট্রকে একটা অবকাঠামো তৈরি করে দেওয়া, সুযোগগুলো করে দেওয়া। এবং কৃষক কিন্তু কৃষক এর পিছনে যারা আবার কাজ করছে, আমাদের কৃষি বিজ্ঞানীরা যারা কাজ করছেন, গবেষকরা, তারা কিন্তু এই যে আপনি যেটা বলেন স্বয়ংসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে তারাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে। যে জমির পরিমাণ কমে যাচ্ছে আপনি বলেন, সেই জায়গাটাকে ঘাটতি, সেখানেও অভিবাদন জানাতে হবে আমাদের কৃষি বিজ্ঞানীদের। তারা একের পর এক পরিশ্রম করে যাচ্ছে। আমি যতটুকু খবর পাই, বিড়ি হোক, বার্ক হোক, যেখানেই হোক, তারা এক ধরনের চেষ্টা করে যাচ্ছে তাদের মতো করে। এবং বিজ্ঞানীদেরকে উৎসাহিত করার জন্য 67 বছর বয়স পর্যন্ত চাকরি বা বিভিন্ন বিষয়, এগুলো একটা আধুনিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। বা আমাদের যদি বলা যায় যে কৃষি মন্ত্রণালয়, সেটাও জনগণের চাহিদার সঙ্গে কৃষিটাকে মেলানোর জন্য তাদেরও একটা প্রাণান্তকর সৎ প্রচেষ্টা আছে। কৃষি মানে মাঝখানে আমাদের কথা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের অর্থনীতিটা কি কৃষি ভিত্তিক হবে না শিল্প ভিত্তিক হবে? আপনার কি মনে হয়, কি কোন ভিত্তিতে যাওয়া উচিত? কৃষি তো থাকতেই হবে, আর শিল্প ছাড়া কৃষিও টেকসই হবে না। এটা সাধারণ থিওরি। কিন্তু জমি কমে যাচ্ছে, কৃষি জমি কমে যাচ্ছে, আবার বুদ্ধি বেরোবে। অল্প জমিতে কত। আপনার কাছে মনে হয় না যে জমি কমে যাচ্ছে, তারপরও মানে ভূমির ব্যবহারের ক্ষেত্রে আমরা এখন অপরিকল্পিত আছি? আমরা কম পরিকল্পিত আছি, আচ্ছা, কিন্তু ক্রমশ পরিকল্পনা বাড়ছে। আমি কিন্তু সাধারণভাবে গ্লাসের অর্ধেকটা, আচ্ছা আচ্ছা, যেটুকু ভরা আছে ওটার দিকে আমার নজর বেশি। খালিটা নিয়ে হাহাকারের ব্যাপারটা, কিছুটা হাহাকার বাণিজ্য বাংলাদেশে আছে, সেটা না। হাহাকার অবশ্যই করবো, আমার যেতে হবে, কিন্তু যেটুকু হয়েছে ওটুকুকে বুঝে নিয়ে করতে হবে। শেষ হয়ে যায়নি কিছুই, শেষ নয়, বাড়ছে, সবটাই বাড়ছে। কিন্তু আমাদের চাহিদাটা বা চাওয়াটা, উচ্চাসাটা, সেটা তো আরেকটু গতি চায়। সেই জন্য সমালোচনা বেশি হবেই। আর সমালোচনা যদি হয় এবং তারপর যদি অ্যাকশন হয়, নাই নিয়ে কথা বললে লাভ নেই। নাই নিয়ে আমি কথা বলবো, কিন্তু কিছুই নাই রে, কিছুই নাই এখানে, এই কথাটা বলবো না, এইটুকু নাই এটা বলবো। আচ্ছা আচ্ছা, বলতেই হবে। এবং ওইটা দিয়ে আমি বললাম যে কৃষক আন্দোলন করবে। ধানের দাম যদি ঠিক মতো সে না পায়, পুরোটাই বিপদে পড়ে যাবে। বাধ্য হবে সরকারকে, বাধ্য হবে সরকারও বাধ্য, মানে চিন্তা ভাবনা করছে আমি জানি। কারণ বিপদে পড়ে যাবে তো, কৃষক যদি ধান উৎপাদনের দিকে বন্ধ করে দেয়, তাহলে মুশকিল হয়ে যাবে না আমাদের। যেটুকু আমরা একটু স্বয়ংসম্পূর্ণতার কথা বলছি, কৃষকের জায়গা থেকে আমরা একটু নারীদের নিয়ে কথা বলি। গ্রামীণ নারী, শহরের নারীরা অনেক কাজ করছে, গ্রামের নারীরা কিন্তু আরো বহুমাত্রিক জায়গায় কাজ করছে। এবং আগে ফসলের মাঠে এখন নারী পুরুষ সমান, কোনো কোনো ক্ষেত্রে নারীদেরকেও বেশি দেখা যায়। ফসলের মাঠে তো আমরা উপযুক্ত সময় শ্রমিকই পাই না, ঘরের নারী এখন মাঠে চলে যাচ্ছে। আর আসলে গ্রামের নারীরা সার্ভাইভালের জন্য, ওখানে সার্ভাইভালের জন্য যেভাবে বেরিয়ে আসছে, এই গত 10-15 বছর যদি দেখি, জ্যামিতিক হারে বেড়ে আসছে। ওখান থেকে তো আমরা পোশাক কারখানার শ্রমিক পাচ্ছি, ওরা আবার গ্রামে টাকা পাঠাচ্ছে, গ্রামে আবার সেটা সার্কুলেট হয়ে নানা রকম জব সৃষ্টি হচ্ছে। গ্রামের নারীরা নতুন নতুন বিভিন্ন ক্ষুদ্র ঋণের মধ্যেও আছে, আবার অন্যান্য
উৎপাদনশীল কাজের মধ্যে তারা চলে যায়। বাংলাদেশের মানে আপনি বলছেন যে যা আছে তা নিয়ে কথা বলতে চাই এবং আমাদের অনেক অর্জনের কথা বলেন, সেই জায়গা থেকে বাংলাদেশকে এগিয়ে নেওয়া, মানচিত্রের মধ্যে বাংলাদেশের যে বিজ্ঞাপন করা, ব্র্যান্ডিং বাংলাদেশও বলেন অনেকে, সেই ব্র্যান্ডিং বাংলাদেশ বা বাংলাদেশকে আমরা বিজ্ঞাপন করতে পারছি কিনা, কেন পারছি না বা কতটুকু করতে পারছি, সেটা শুনবো বিরতি থেকে এসে। দর্শক, সময় সংলাপে আবার বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা বলে সঙ্গে আছেন হিলাল ফয়েজি। ফিরে এলাম সময় সংলাপে। আমি বলছিলাম যে বাংলাদেশকে নিয়ে আমরা বিজ্ঞাপন করতে শিখেছি, কারণ মুক্তবাজার অর্থনীতি, বিশ্বায়নের যুগ, অনেক কিছুই বলি আমরা। সেই জায়গা থেকে বাজার অর্থনীতির মধ্যে বাংলাদেশের ব্র্যান্ডিং আমরা কতটুকু করতে পারছি? 2011 সনে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামে আমি সেনেগাল গিয়েছিলাম। আচ্ছা। তার রাজধানী ঢাকার একটা রেস্টুরেন্টে বসে একা একা খাচ্ছি। এমন সময় একজন ভারতীয় শিখ সেখানে খেতে আসলেন। তো বসে বসে কথা হলো। তার কাছে আমি বাংলাদেশের যে চিত্র পেলাম, অর্থাৎ আমাদের এখানে পুঁজি বিনিয়োগের করলে, অর্থাৎ তারা বুঝে এইভাবে বিনিয়োগ করলে লাভ পাবে, বাংলাদেশ যে ক্রমশ একটা অনুকূল প্রান্তর হয়ে উঠছে, তার কাছে আমি ভালো করে বুঝলাম। আচ্ছা। অর্থাৎ বাইরে খবর কিন্তু ব্র্যান্ডিং তারা বুঝে তাদের পুঁজির দৃষ্টিতে, যে বাংলাদেশটা একটা পুঁজির চোখে, মৃগয়া ক্ষেত্র, পুঁজির চোখে ব্র্যান্ডিংটা হচ্ছে, সেই হিসাবে পুঁজি আসবে, সেই ব্র্যান্ডিংটা হয়েছে। তারপরে ধরেন বাংলাদেশের এটা একটু মাহাতিরের শুধু বক্তৃতা করে বলে গেল যে সাহিত্য এখানে চর্চা হয়, সংস্কৃতি চর্চার জায়গা হিসাবে এই প্রান্তরটাকে চিহ্নিত। আমি জানতে চাই তরুণদের নিয়ে আপনি কি ভাবছেন? এই যে আপনি কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে তরুণ জনশক্তি এখন আমাদের বেশি, তাদেরকে স্বল্প মজুরি দিয়ে কাজে লাগাতে চাবে, সেখানে তাদেরকে, আমাদের এখানে তো অদক্ষ আধাদক্ষ তরুণদের সংখ্যাই বেশি, সেই তাদেরকে আসলে মানে সম্পদ হিসেবে ব্যবহার করার জন্য আমরা কতটুকু কাজ করছি? আমাদের কাজ করছি কম বা বেশি যাই হোক না কেন, আমাদের এই তরুণরা বিশ্বের যে পুঁজিগুলো আমাদের এখানে প্রবেশ করবে বলে আশা করছি, চীনের হোক, জাপানের হোক, কোরিয়ার হোক, সকল পুঁজির প্রয়োজন মেটাবার মতো দক্ষ হয়ে উঠতে তাদের সময় খুব বেশি লাগবে এটা আমার মনে হয় না। খুবই স্মার্ট তরুণ। আচ্ছা, সবকিছু নিতে পারে দ্রুত এবং অ্যাডজাস্ট করে তারা এগিয়ে যেতে পারে। এই প্রিন্ট মিডিয়ার জার্নালিস্টরা আপনারা যেভাবে ইলেকট্রনিক মিডিয়াকে আপনারাই তো সামাল দিলেন, যে যেই কথা বলুক না কেন এত সহজে এত সামাল দেওয়া, আমি খুব প্রশংসা দৃষ্টিতে ব্যাপারটা দেখি। সবকিছুকে গ্রহণ করে নেওয়া, নিতে পারা, করে আমি চেষ্টা করা একটা। এবং সেই জায়গা থেকে এটা বলা হয় যে, আমি জানি না, মানে বলা হয় যে আমাদের সব উদ্যোক্তা ব্যক্তিগতভাবে সব চলছে, সবার দিক দিয়ে আছে, কিন্তু কোথায় একটা অগোছালো ভাব রয়ে গেছে, এবং সেই অগোছালো ভাবের জন্য তারা দায়ী করে রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তাদের উপর দায়টা চাপানো হয় যে তারা যদি একটু গোছালো হতেন, তারা যদি একটু পরিকল্পনা মতো চলতেন। তাদেরকে একটু আল্লাহর রাস্তা মাফ করেন না কেন, তারাও এনাটল পর্যায়ে আছে। তারাও এনাটল পর্যায়ে আছে। আচ্ছা, বিষয়টা সেখানে এনাটল পর্যায়েটা সব জায়গাতেই প্রবলেম করছে। আচ্ছা, আপনি আস্তে করে দেখবেন যে রাজনীতির জায়গাতে কিন্তু একটু ডিজিটাল চলে আসছে, একটু একটু নতুন নতুন মুখগুলো দেখবেন, আমি কোনো নামই বলছি না, দেখবেন যে পরিবর্তন আছে একটু অন্যরকম। কাজেই এই এনাটাল পর্বটাও ডিজিটাল পর্বের মধ্যে যাওয়ার জন্য সময় সুযোগ দিতেই হবে, কোনো উপায় নেই। মানে বাংলাদেশ মানে সার্বিকভাবে যা বললেন সবকিছু মানে বাংলাদেশ একটা ক্রান্তিকালের মধ্যে আছে। ক্রান্তিকাল শব্দটা না বলে একটা অন্তর্বর্তীকালীন জায়গায় আছে। এই অন্তর্বর্তীকালীন সময়টা দুটোর মধ্যে কত দীর্ঘ হবে বলে আপনি মনে করেন? খুব বেশি দীর্ঘ হবে বলে মনে হয় না, কারণ আমাদের ওই যে তরুণ জনসংখ্যা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারলে খুব বেশি দিন সময় লাগার কথা না। আর আমাদের এটার দিকে তো তাকিয়ে আছে অনেকে, তাদের প্রয়োজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের প্রয়োজনে আমাদের দ্রুত দক্ষ, বিশ্ব পরিস্থিতিটা এখন বদলে গেছে। আচ্ছা, মানে আমাদেরকে ব্যবহার করার জন্য মুখিয়ে আছে সবাই। হ্যাঁ, অবশ্যই পুঁজি তাই করবে, কোনো অসুবিধা নেই তাতে। আপনি মোদি এসেও এত অনুকূল কথা বলছেন কেন? ভারতের তারুণ্যের শক্তি, বাংলাদেশের তারুণ্যের শক্তি সব মিলিয়ে, মানে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে বা বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ করে কোনো দেশের কোনো লাভ হওয়ার কথা নয়। দৃষ্টিভঙ্গিটা ওই জায়গাটায় বদলে গেছে। এখানে অনেক পুঁজি আরো বিকশিত হওয়ার অপেক্ষায় আছে, সেই পরিবেশ সৃষ্টির জন্য নানাভাবে আয়োজন চলছে। এবং যারা এটার সঙ্গে মেলাতে পারবে না, তারা কি রাজনীতিতে, কি অর্থনীতিতে, কি সংস্কৃতিতে পড়ে যাবে। পুঁজিকে একটু নেতিবাচক ভাবেও দেখা হয়, মানে কোন ভাবে দেখা হচ্ছে যে পুঁজি অনেক কিছু নষ্ট করে দেয়,
কার্ল মার্কসও পুঁজিকে ইতিবাচক ভাবে দেখেছেন, নেতিবাচক ভাবে দেখেছেন, তার বর্ণনার মধ্যে আছে। কিন্তু পুঁজির ব্যবহারটা, হ্যাঁ, ওই পুঁজি না, আমরা কিভাবে পুঁজির ব্যবহার করব, ব্যবহারটাই দুটোই আছে, দুটোই আছে। তবে আপনি আমি সকলেই তো এই এখানে তো বসে আছি একটা পুঁজির ভিত্তিতে পুঁজির উপরে বসে আছে। বসে আছি। কাজেই যদি এই পুঁজির উৎস নেতিবাচক ইতিবাচক কেউ প্রশ্ন করে না, কিন্তু এই পুঁজিটা ফলাফলটা কি সেটা বিবেচ্য। ফলাফলটা জানতে চাই যে আমার কাছে এইটার যে আপনি যে এই যে আমরা কথা বলছি, আমাদের যে প্রচারণা, আপনি সারাক্ষণ যে কর্মসূচিগুলো বিন্যাস করেন, প্রত্যেকটাই তো চেতনার মানটা সামনের দিকে যাওয়ার জন্য বিন্যাসটা করছেন। সুতরাং পুঁজি দুটোই করবে, সে কালোটাও করবে, আলোটাও করবে, সে নিয়ন্ত্রণও করবে, আবার এগিয়ে নিয়ে যাবে। শেষ পর্যন্ত যেটা হবে যে এই যেই তরুণ, যেই মানুষগুলো পুরো প্রক্রিয়ার মধ্যে যাবে, তারাই আবার এটাকে বেটার জায়গায় নিয়ে যাওয়ার সংগ্রামের মধ্যে পরিশোধন থাকবে। এটা ক্রমাগত প্রচেষ্টা। কিন্তু হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু পুঁজির আবার যাতে দূরত্বটা না পারে, হ্যাঁ, মানে ওই বৈষম্যটা যেন, হ্যাঁ, বৈষম্যর একটা বিষয় আছে। ওই জন্য লড়াই তো আমার হাতে আছে। কিন্তু পুঁজি লড়াই মানে আমি পুঁজিকে একটা গোষ্ঠীর কাছে ভেঙে ফেলবো, ওই লড়াই না। আমি এমন ভাবে লড়াই করবো যাতে এই কারখানা থেকে আরো পুঁজিকে গোষ্ঠীর কাছে থাকবে না, সামগ্রিক ভাবে পুঁজির আমাদের পুঁজিওয়ালারা যদি আগের যুগের পুঁজিওয়ালাদের মতো ভাবে, তাহলে তারা ভুল করবে। তারা ওরকম ভাবতেও পারবে না। আচ্ছা, তারাই বরং অধিক সুযোগ সুবিধা দিতে বাধ্য হবে, এবং সেখানে ওই আন্দোলনের ভূমিকা তাদের পুঁজিকে টিকিয়ে রাখার জন্য। পুঁজিকে টিকানো বিকাশ। আর আধুনিক পুঁজিওয়ালারা ঠিক আগের পুঁজির প্রথম যুগের মতো সেরকম হওয়ার অবস্থা নেই, তো কোথাও নেই পৃথিবীর। প্রথমে তারা অত্যন্ত বাজে ধরনের ছিল। ওই যে লেইসে ফেয়ার পুঁজিবাদ বলা হতো, শোষক, অতি শোষক, অতি শোষক। শোষক মানে পুঁজি তো নিয়ন্ত্রণ করবে, সেখানে একটা শোষণের একটা মুনাফা তো থাকবেই। মুনাফা সর্বস্বতা, মুনাফা সর্বস্বতা, হ্যাঁ, এটা হচ্ছে খারাপ আর কি। মুনাফা সর্বস্বতা, দানবিকতা সেটা নয়। দানবিকতা ওইটা থাকতে পারবে না। ওইটার জন্য মানুষই লড়াই করবে অন্তহীন। পুঁজি তো আমার উপদেশের উপেক্ষা না করি, কিন্তু পুঁজি একটা আগ্রাসন থাকবেই। এটা এই পুঁজিও চেষ্টা করবে, আবার মানুষ যারা আগ্রাসন থাকবে, প্রতিরোধও থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শকেরা আছিলেন এতক্ষণ সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।